আইপিও যেদিন থেকে আপনার এই 10% হল্ডেড রুলস দিছে, আমি এখন পর্যন্ত আমি নতুন শেয়ার বাই করিনি। আইপিও লঞ্চ সিস্টেমটা চেঞ্জ করতে হবে। অনেক সময় এরকম হয় আপনি রাইট সিদ্ধান্তই নিছেন, বাট মার্কেটে আজকে আপনার ডিমান্ডে যায়নি। এটা হইতেই পারে যে সময় প্রাইস অনেক উপরে আছে, আননেসেসারিও 7-8% ডাউন হইতে পারে। সব কিন্তু ব্রেক ডাউন না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ট্রেডিং উইথ ফুয়াদ আনায়েত ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ আলী শাহ আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্ন করবো এক্সপার্টকে। তিনটি প্রশ্নের মধ্যে প্রথম যে প্রশ্নটি, আমি সেই প্রশ্নটি শুরুতেই করতে যাচ্ছি। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে 3% সার্কিট ব্রেকার তুলে নেওয়ার পর এই যে 10%-এর একটা সার্কিট ব্রেকার দেওয়া হলো, যেটা মার্কেটকে বেশ গতিশীল করে ফেলেছে, এই 10%-এর সাথে বিনিয়োগকারীরা কিভাবে নিজেদেরকে মানিয়ে নেবেন? এক্সপার্ট, আমি আসতেছি, আমি আমার পরবর্তী প্রশ্নগুলো একটু বলছি। আমার 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে 3% সার্কিট ব্রেকার তো তুলে নেওয়া হলো, তো আর কি কি বিএসইসি বা ডিএসসি আর কি কি নীতি ওনারা অবলম্বন করতে পারেন বা সংযোজন করতে পারেন কিংবা পরিবর্তন করতে পারেন? এটা আমার 2 নম্বর প্রশ্ন। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে কালো টাকা সাদা, তো আমরা জানি যে কালো টাকা সাদা করার যে সুযোগটা সেটা আর থাকছে না। তো যেহেতু সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন জন যারা বিনিয়োগকারী ছিলেন তাদের মধ্যে একটা ভয় ছিল যে এইটা তুলে নেওয়ার পর হয়তো মার্কেটটা কেমন যেতে পারে, আমরা তো দেখলাম আজকে প্রথম দিন। তো আপনি যদি এটা নিয়ে আপনার মূল্যবান মতামত আপনি আমাদেরকে জানাতেন। আমি প্রথম প্রশ্নে ফিরে যাই। 3% সার্কিট ব্রেকার তুলে নেওয়ার পর 10% যে সার্কিট ব্রেকার দেওয়া হলো, এইটার সাথে বিনিয়োগকারীরা নিজেদেরকে কিভাবে মানিয়ে নেবেন? এক্সপার্ট। সুন্দর প্রশ্ন আলী ভাই। আসলে হয়েছে কি, ধরেন প্রত্যেকটা রুলসের সাথে ট্রেডিং প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়। সো এটা রিলেটেড প্রশ্ন, আসলে মার্কেট রিলেটেড। আপনার এই যে 3%-এ যে আমরা বিজনেস করতাম, এইটা থেকে যে আমরা 2 দিন হইলো আমরা বের হয়েছি, তারপরে ব্ল্যাক মানি যে উঠায় দিল, অনেকে একটু চিন্তা ভাবনা করছিল যে মার্কেট কি নেগেটিভ হবে কিনা, সেটাও কিন্তু আজকের মার্কেটে আপনার পরিষ্কার যে মার্কেটটা কেমন যাবে। তো আমি কিন্তু একটা জিনিস দেখেন, আমি 3% থাকা অবস্থায় যেগুলো বলছিলাম যে 10% যদি হয় মার্কেট প্যাটার্নটা চেঞ্জ হবে, তাহলে চেঞ্জ হইলে কি কি হবে ওইটা কিন্তু মার্কেট ক্লিয়ার পরিষ্কার বোঝা যাচ্ছে। এখন আগের মার্কেট হইলে কি হইতো, 3%-এর মার্কেট, যেমন আপনার রবি, জিপি, যারা বড় পে টাইপের শেয়ার, এগুলো যখন একটু বামে আসতো সব কিন্তু 3%-এ বামে হল্টেড। কিন্তু আজকে কিন্তু দেখেন চেঞ্জ আসছে, আজকে কিন্তু এটা হয়নি। আমি যেটা বলছিলাম যে আপনি যদি নামতে দেন, দ্যাট মিনস আপনি বেশি উঠবেন, আর যদি আপনি নামাটা বন্ধ করে দেন আপনি উঠতে পারবেন। মানে মার্কেটকে একটা সুযোগ দিতে হবে। আমি যদি একটা ছোট একটা উদাহরণটা নিই, যেমন আমরা কিন্তু একটা সময় ছিল ক্রিকেট খেলাটা এরকম ছিল যে সাকিব খেললে সবাই ভালো খেলে, মানে টিমটা পারফর্ম করতো, অথবা এক সময় শুধু তামিম খেললে আমাদের টিমটা পারফর্ম করতো। কিন্তু একটা সময় কিন্তু এরকমও আমরা দেখতে পাচ্ছি, যখন সবাইকে যখন সুযোগ দেওয়া হলো প্রপারলি, সাকিব তামিম ফ্লপের পর ফ্লপ, কিন্তু আমরা কিন্তু ম্যাচ জিতেছি। সো এই সুযোগটা আমার মনে হয় মার্কেটে পেয়ে গিয়েছে, মানে অল ওভার সিনারি। আসলে এখন হয়েছে কি, ধরেন মার্কেট ফিজিওলজি একটা ব্যাপার আছে, আমরা আসলে অ্যানালাইসিস করি, ধরেন এই যে টেকনিক্যাল ফান্ডামেন্টাল যেটাই বলি, একটা হচ্ছে মার্কেট ফিজিওলজি, মানে হচ্ছে মার্কেটের যে টোটাল বডিটা কিভাবে কাজ করতেছে, ওই জায়গায় যদি আপনার সুন্দরভাবে কাজ না করে তো আপনার অ্যানালাইসিস আমরা যদি, কারণ লং টার্ম অ্যানালাইসিস অন্য জিনিস ফান্ডামেন্টালে, তো আপনি শর্ট টাইম যেই জায়গাগুলো আছে মানুষ কিন্তু, কারণ আমাদের মার্কেটে কিন্তু আপনার কাজ করতে হবে। আমি কিন্তু ট্রেডিং নিয়ে বেশি কাজ করি, এটার কারণ হচ্ছে আমাদের মার্কেটের 95% বিনিয়োগকারী শর্ট টার্ম নিয়ে কাজ করে। তো আপনার কাজ করতে হবে যেই জায়গায় বেশি মানুষের চাহিদা। যেহেতু শর্ট টাইম নিয়ে বেশি কাজ করে, এই শর্ট টার্ম মার্কেটকে আপনার যারা ট্রেডিং পছন্দ করে, ট্রেডিংও চাবেন আপনি, আবার আপনি 3%-এর পক্ষে থাকবেন, হবে না। তার মানে এই যে 3% তুলে দেওয়ার পর এখন যে মার্কেটটা আসছে, এখন মার্কেট একটা গতি থাকবে, আপনার আপস এন্ড ডাউনের একটা চমৎকার ছন্দ থাকবে। এখন দেখেন আজকে মার্কেটে আমি কি কি চেঞ্জ দেখতে পাচ্ছি। মার্কেটে দেখেন ব্ল্যাক মানি যে উঠে গেল, আমি ওইটা রিলেটেড করতেছি ইচ্ছা করে। আপনার টার্ন ওভার কিন্তু আমাদের ফল করেনি, আজকে কিন্তু 933 কোটি টাকার টার্ন ওভার। ইন্ডেক্স আপনার 24.9 প্লাস ছিল। আপনার পজিটিভ যদি দেখেন 255টা শেয়ার কিন্তু আজকে পজিটিভ ছিল, 100টা শেয়ার নেগেটিভ ছিল, 35 কিন্তু আনচেঞ্জ। তো মার্কেটে কিন্তু একটা চমৎকার একটা ভেরিয়েশন দেখা যাচ্ছে, ডাউনও আছে আপও আছে। তার মানে আপনি রাইট সিদ্ধান্ত নেবেন। আবার অনেক সময় এরকম হয় আপনি রাইট সিদ্ধান্তই নিছেন, বাট মার্কেটে আজকে আপনার ডিমান্ডে যায়নি। এটা হইতেই পারে। যেমন আজকে মার্কেটটা কিভাবে গেছে, সকালে
কিছু শেয়ার ডিমান্ড ক্রিয়েট করছিল, কিন্তু আফটার 12 দেখা গেছে যেগুলো শুরুতে ডিমান্ড ক্রিয়েট করছে আরেকটা গ্রুপ হয়েছে কি সকালে বামে চাপ দিয়ে রাখছিল অনেকগুলো শেয়ার, কিন্তু আপনার দিন শেষে দেখা গেল কি যেটা শুরুতে বাড়ছে পরে এটা প্রেসার আসছে, আর যেটা আপনার শুরুতে প্রেসারে ছিল পরে গিয়ে ডিমান্ড আসছে। এখন এই জায়গাগুলো আগে ডিমান্ড পরে ডিমান্ড ট্রেডিং এর ক্ষেত্রে কিন্তু আপনার একটু আগে পিছেও আপনি ধরেন কারেন্ট বেনিফিট যেগুলো অ্যাকাউন্ট দ্রুত ডেভেলপ করা এই জায়গাগুলোতে কিন্তু আপনি চাপের মধ্যে পড়ে গেলে পিছনে থাকবেন। আর দেখেন শুরুতে যেগুলো একটু রাইজ হয়েছে, ট্রেডিং মানে কি শুরুতে একটু রাইজ হয়েছে, কেউ যদি প্রফিট টেক করে থাকে আর যেখানে চাপ দেওয়া ছিল ওই জায়গাগুলোতে যদি সে পজিশন নিয়ে থাকে তাহলে কিন্তু সে ডাবল প্রফিট করবে। ফর এক্সাম্পল আমি যদি রবিতেই যাই, রবি 31-20 পর্যন্ত গিয়ে লাস্টে কিন্তু 30 টাকা 50 পয়সা চাপ দিয়ে রাখছে। আপনি যদি মালেক স্পিনিং দেখেন আপনার শুরুতে একটু বাড়লো পরে কিন্তু একটা প্রেশার আসছে 32-এর নিচে চলে আসছে, পরে কিন্তু আবার লাস্টে 33 ক্রস করছে। তো এগুলো এক্সাম্পল। বিডি ফিনান্স যদি দেখেন সারাদিন আপনার 19-30 থেকে আপনার সে লাস্টে গিয়ে কিন্তু সে 20 ক্রস করে 20-60-70 পর্যন্ত উঠছে। সো এই জায়গাগুলো আপনার ট্রেডিং এ আপনার কি বলে এই জায়গাগুলো ধরেন বেস্ট প্রাইসটাকে যে পিক করতে পারবে আর বুঝবে যে না এটা প্রেসার আসলেও এটা কিন্তু উপরের দিকে যাবে। লাস্টে কিন্তু অনেক শেয়ার নতুন করে ডিমান্ড ক্রিয়েট করছে। আমি যদি নাহি দেখি, আমি যদি আরডি দেখি, খুব স্মল ডিমান্ড ক্রিয়েট করছে, হয়তো তারা মুভ করবে সামনে। এখন ওই আবার যদি ইন্স্যুরেন্স সেক্টর দেখেন, ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু আপনার সকালে বাড়ছে পরে আবার একটা প্রেসার দিছে পরে কিন্তু আবার বাড়ছে। সো এই সব মিলে কিন্তু একটা চমৎকার রিদমিক মার্কেট গেছে। এইটার মূল কারণ কিন্তু 10%। সো আপনি এতদিন তাহলে আমরা যে ধরেন এতদিন যে আমরা বললাম, আমি বলার তো একটা কারণ আছে। আমি তো ভালো মার্কেটটাই চাইব। আমি তো আপনার এই যেমন বিনিয়োগকারী, আমি আগেও যেটা বলছি, ধরেন একটা শ্রেণী আছে কি এটা আসলে হিডেন, আমি নাম ধরে কাউকে ব্লেম দিতে পারবো না। একটা শ্রেণী আপনার আমাদের মার্কেট ধরেন একটু আপ হইলে আবার ধরেন এটা তো একটা মাফিয়া, অনেকদিন যাবত আবার ডাউন মুডে রেখে বিনিয়োগকারীকে ক্ষতিগ্রস্ত করে একটা প্রাইজে নিয়ে, মানে খারাপ একটা প্রাইজে নিয়ে তারপর তারা আবার বাইব্যাক করে। কিন্তু এর মধ্যে বিনিয়োগকারী কিন্তু অনেকে লুজার হয়ে যায়, অনেকে প্যানিক হয়ে সেল করে। এই ধরনের ঘটনা কিন্তু লাস্ট 15 ইয়ার্স আপনার আমাদের মার্কেটে চলতেছে, 14 ইয়ার্স অ্যাটলিস্ট, মানে 2010-এর পর থেকে। সো এই জন্য করে কি তারা যে কাউকে দেখলেই আপনার অ্যানালিস্ট হিসাবে সোশ্যাল মিডিয়াতে আসুক, ইউটিউবে আসুক, যেখানেই আসুক, তারা ওই গ্রুপের মনে করে ফার্স্টে আপনার যে এটা কোনো গ্রুপের কি না। এটা একটা প্রবলেম আসলে। আপনার আমরা তো ইন্ডিভিজুয়ালি দেখতে পছন্দ করি না, সবাইকে একটা গ্রুপে ফালায় দিই, এটা একটা সমস্যা। সো আপনি আসলে বিনিয়োগকারীদের উদ্দেশ্যে আমার যেটা বক্তব্য, আপনি আপনার কাজটা করেন। ধরেন একজন বলল, আমিই বললাম, আপনার আমারটা শুনতে হবে তা তো না। আপনি মার্কেটটা দেখেন, এই যে মার্কেট ফিজিওলজি বলতেছে, আপনি মার্কেটের বডি বুঝেন না। যেমন মার্কেটের বডির পার্ট আছে, যেমন আমরা যে সেক্টর অ্যানালাইসিস করি আলী ভাই, এগুলো কিন্তু বডির পার্ট। আমি কিন্তু ধরেন আমি সেক্টরের লিডার সহ বলে দিছি যে কারা কারা লিড দেয়, লিডার আবার চেঞ্জ হয়, ওইখানে আবার বুঝার বিষয় আছে। যেমন আপনার এই কিছুদিন আগেই আপনার লিডার ছিল ইন্স্যুরেন্সের ক্রিস্টাল, আবার এটা ব্যাক করছে কিনা। যেমন আজকে কিন্তু ক্রিস্টাল হল্টেড ছিল। এখন এখানে কিন্তু দেখার বিষয় আছে। যেমন লঙ্কা বাংলা ফাইন্যান্স সেক্টরকে মোটামুটি লিড দেয়। এখন লঙ্কা যখন পজিটিভ, ধরেন লঙ্কা অনেক অ্যাগ্রেসিভ, কিন্তু ফিনান্স সেক্টরের অন্য শেয়ার কিন্তু বাড়ে নাই। এরকম পজিশনে আমরা যেটা করি, আপনার অ্যানাদার শেয়ার টাইম বাই করি, যেহেতু ও অ্যাগ্রেসিভ হয়ে গেছে, ওর প্রাইসটা একটু বেড়ে গেছে, তখন কিন্তু আমরা ফিনান্স সেক্টরে যেহেতু ও অ্যাগ্রেসিভ, ও যেহেতু লিড দিচ্ছে, তো আমি আরেকটা শেয়ারে বেনিফিট করতে পারবো কিনা। যেটা কিন্তু আমি বললাম যে বিডি ফিনান্স 19.50 থেকে চলে গেল আপনার 19.30 থেকে চলে গেল 20 টাকা 50 পয়সা ক্লোজ হয়েছে। সো এখানে কিন্তু 1 টাকার গ্যাপ, এটাই কিন্তু ট্রেডিং। যেমন আপনি যদি ব্যাংকে দেখেন, হুট করে এবি ব্যাংক এখন যেটা এনআরবি নতুন করে আপনার কি বলে ডিমান্ডে আছে অনেক, তারপরে আইএফআইসি কিন্তু অনেক বড় ডিমান্ডে আছে। সো ব্যাংকের কিন্তু এখনো লিডার কনফার্মেশনটা হয় নাই। এখন যে কেউ লিড দিতে পারে, হুট করে আইএফআইসি দিতে পারে, হুট করে এবি ব্যাংক দিতে পারে, হুট করে আপনার কি বলে এনআরবি দিতে পারে বা এনআরবিসিও দিতে পারে। এখন এই জায়গায় যেই দেখ, তখন কিন্তু আরেক জায়গায় আসলে রাইট ইয়াটা যদি আমি ধরতে পারি ট্রেন্ডটা, তাহলে কিন্তু আমি বুঝবো না ব্যাংকের ডিমান্ড আজকে বাড়তে পারে। যেমন আবার আরেকটা জিনিস ধরেন, আজকে ব্যাংক সামান্য ভলিউম করছে বড় বড়, সামান্য ডাউন ছিল,
সো কালকে যদি ব্যাংক ডিমান্ড ক্রিয়েট করে বড়ভাবে, এটা তো অবাক হওয়ার কিছু নাই। সো মার্কেট কিন্তু এখন চলবে হচ্ছে আপনার আপস এন্ড ডাউন, চমৎকার ভলিউম নিয়ে চমৎকার ডিমান্ডের মাধ্যমে, কারণ এখন কেউ আটকাবে না। এখন আপনার আজকে এই যেমন যদি আমি এক্সাম্পল দিই, 10% ডাউন কিন্তু আজকে অনলি একটা, তাও আবার ওই যে 10% ওই যে কেপিসিএম, আজকে কিন্তু সাজিবাজার পাওয়ার কিন্তু তার বায়ার চলে আসছে। সো ওইখানেও কিন্তু একটা সলিউশন। আবার দেখেন এখন যারা 9% ডাউন হবে, যেমন আমি নিউ লাইন দেখলাম আজকে ডাউন হয়েছে, এগুলো কিন্তু ডাউন ট্রেন্ড, যেটা কিন্তু আপনি আগে বুঝতে পারতেন না। যেমন 3%-এ কিন্তু আটকে গেলে 3% অনেক ভালো শেয়ার আটকে আছে, তখন তো আপনি কি বলে এটাকে ব্রেকডাউনটা আপনি ধরতে পারবেন না। স্টপ লস যে ফর্মুলা, আমরা কিন্তু ব্রেকডাউন যখন ক্যালকুলেশনে ধরা পড়ে তখন কিন্তু আমরা ওইটা স্টপ লস দিই। সো এখন কিন্তু 10% হওয়াতে যারা 10% যাবে তারা কিন্তু বিগ ভলিউমে 10% যাবে, দ্যাট মিনস ওইখানে প্রবলেম আছে। এখন প্রবলেম কি এটা বুঝার বিষয় আছে, হুট করে আমি লস দিলাম তা না, যদি প্রবলেম থাকে। আবার আননেসেসারিও অনেক সময় প্রাইস অনেক উপরে আছে, আননেসেসারিও 7-8% ডাউন হইতে পারে, সব কিন্তু ব্রেকডাউন না। কিন্তু যদি অনেক বড় ভলিউমে আপনার এত ভালো মার্কেটে যদি আপনার কি বলে 10% বা 9% ডাউন হয়, তাহলে এটা সন্দেহের বিষয় আছে যে এটা ব্রেক ডাউন কিনা। যদি ব্রেক ডাউন হয় তাহলে কিন্তু স্টপ লস ফর্মুলায় যেতে হবে। যারা ট্রেডার, যারা ইনভেস্টর, তারা কিন্তু ওয়েট করতে পারে। তো এইটা গেল। তারপরে আলী ভাইয়ের কি প্রশ্ন ছিল? আমার যদি 3% সার্টিফিকেট তুলে নেওয়া হলো, যেটা আমাদের একটা মোটামুটি আমি বলবো যে শেয়ার মার্কেটের বেশিরভাগের একটা দাবি ছিল এবং দাবি ছিল। আর কি কি মানে নীতি পরিবর্তন করতে পারে বা সংযোজন করতে পারে ডিএসসি বা বিএসসি? এখন বিনিয়োগকারীদের সাথে আপনি যদি আমাদের লাস্ট ভিডিওতেও দেখেন, আপনার বিনিয়োগকারীদের কিন্তু কিছু প্রশ্ন ছিল, এর মধ্যে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল আইপিও নিয়ে। যেমন আমাদের আইপিও কিন্তু আপনার সিস্টেমটাই চেঞ্জ করা হয়েছে। এখন কথা হচ্ছে আগে যেমন লাইন ধরে আমরা আইপিও ব্যাংকে জমা দিতাম, এখন হাউস থেকেই করা যায়। সো যেটা ডিজিটাল করা হয়েছে এইটার তো চেঞ্জ দরকার নেই, এটা তো ডেভেলপ হয়েছে। আপনি কি লাইন ধরবেন না? আগে যেমন আমরা লাইন ধরে কারেন্ট বিদ্যুৎ বিল দিতাম, এখন আমরা বিকাশের মাধ্যমে দিই। তো আমি তো ডিজিটালটাকে অ্যাকসেপ্ট করব, যেটা আমার সহজ। আমি কি লাইন ধরবো না? তার মানে আইপিওর এখন কি দরকার? যেমন এখন আগে 5,000 টাকায় বিনিয়োগকারী আইপিও করতে পারবে, এখন এটা 10,000 করা হয়েছে। এই জায়গাটায় চিন্তা করতে পারে। এখন যদি 10,000-এ রাখে, এখানে আবার আপত্তি নেই। এখানে আরেকটা ব্যাপার আছে, মার্কেট এখন কিন্তু আমাদের দুইটা স্মল ক্যাপিটাল মার্কেট আছে। এখন স্মল ক্যাপিটাল মার্কেটে আমাদের সাধারণ বিনিয়োগকারী কিন্তু আইপিও করতে পারে না, কারণ এখানে 30 লাখ টাকার একটা বাইন্ডিংস আছে। আপনার অ্যাকাউন্টে যদি 30 লাখ টাকা না থাকে, আপনি ওইখানে আইপিও অ্যাপ্লাই করতে পারবেন না, কারণ এলিজিবল ইনভেস্টর আপনার হইতে হবে। কারণ আপনি ট্রেডিংয়েও যেতে পারবেন না, আইপিও করতে পারবেন না। আমার কথা হচ্ছে ট্রেডিংয়ে যাওয়ার জন্য এটা থাকুক, মানে আপনার 30 লাখ বা 50 লাখ যেই বাইন্ডিংসই থাক, এটা থাকুক। ট্রেডিং যেহেতু আপনার একটু রিস্কি, স্মল ক্যাপ যেহেতু নতুন একটা মার্কেট, ক্ষুদ্র বিনিয়োগকারীর স্বার্থে আমি বলবো না ট্রেডিং অনুমতি দিতে। ট্রেডিং অনুমতি না দেওয়াটা ঠিক আছে, বাট আইপিওর ক্ষেত্রে তো আপনি আটকাতে পারেন না। আইপিওর ক্ষেত্রে আপনার স্মল ক্যাপে যাদের অ্যাকাউন্টে ওই যে আপনার নর্মালি সবার জন্য আবার একটা আছে, যেমন অ্যাকাউন্টে 30,000 টাকা না থাকলে আপনি কোনো আইপিও করতে পারবেন না। এইটা করা হয়েছে কেন? যাতে সেকেন্ডারিতে যারা আছে, সেকেন্ডারি মার্কেটে মানে যারা শেয়ার হোল্ডার, তারাই যাতে এই বেনিফিটটা পায়। তো এইটা কিন্তু লটা ঠিক আছে, ঠিক। কারণ আগে দেখতেন ওই শুধুমাত্র আইপিওর জন্য 200 অ্যাকাউন্ট 500 অ্যাকাউন্ট করা হতো, তো এইটা বন্ধ করার জন্য এই লটা ঠিক আছে। কিন্তু যারা এই 30,000 টাকা বাইন্ডিংস আপনি সব জায়গায় রেখে আইপিও সবাইকে দিতে পারেন, এইটা গেল একটা। আরেকটা জিনিস, এটা আমি চাই, অনেক বিনিয়োগকারী না চাইলেও আমি চাই, আইপিও লঞ্চ সিস্টেমটা চেঞ্জ করতে হবে। কারণ আইপিও একটা নতুন শেয়ার যদি আলী ভাই আসলো, এখন কিন্তু 10% একটা বাইন্ডিংস আছে। মানে আপনি নতুন শেয়ার আসলে ধরেন 10 টাকার শেয়ার একটা আসলো, সে 10%-এর উপরে বাড়তে পারবে না। এইটার প্রবলেমটা কি? 10% বাড়তে না, সে 50 টাকা 60 টাকা 70 টাকা গিয়ে বায়ার আসে, মানে ডিমান্ড সাপ্লাইটা তার শুরু হয়। সো এইটা বন্ধ করা উচিত। আগের যেটা হইতো, আইপিও লঞ্চ হলে নো প্রাইস লিমিট থাকতো। নো প্রাইস লিমিটের যে বেনিফিটটা, ধরেন একটা শেয়ার আমরা কিন্তু আগেই ক্যালকুলেশন করে ফেলতাম, এই কোম্পানির আপনার 10 টাকার শেয়ার হিসেবে 10 টাকা আসলেও এই কোম্পানি আমি 20 টাকা পর্যন্ত বাই করব। সো আমি কিন্তু 20 টাকা বাই করলে পরে 15 টাকা আসলে আমি লুজার থাকতাম, বাট আমি তো পার্টিসিপেট হইতে পারতাম। এখন তো আমি হল ডেটে আমি বায়ার হচ্ছি না,
আসলে এখন আইপিও যেদিন থেকে আপনার এই 10% হল্ডেড রুলস দিছে, আমি এখন পর্যন্ত আমি নতুন শেয়ার বাই করি, কারণ এগুলো যাইতেই আছে, এখানে জয়েন দিয়েও লাভ নাই। আপনি প্রথম 5 দিন তো আপনার কি বলে 1 কোটি বায়ার থাকে, তো এখানে তো বায়ার হয়ে লাভ নাই, উড়াউড়ি পারাপারি। তো এই পারাপারি বন্ধ করা উচিত। এইটা আগের সিস্টেমে লঞ্চ করানো উচিত, যে একদিনে প্রাইস সেটেল হয়ে যাক ডিমান্ড সাপ্লাই। তার যদি 100 টাকায় যাওয়ার ক্ষমতা থাকে চলে যাক, তার যদি আপনার 30 টাকায় থাকার ক্ষমতা থাকে সে চলে আসুক। এই সিস্টেমটা খুবই সুন্দর। এই কিছু পরিবর্তন, আর কিছু পরিবর্তন কিন্তু আগে আমি ডিসকাস করছি। আমাদের যে বিনিয়োগকারীদের আপনার এই যে শেয়ার যে ফ্রি হওয়ার সিস্টেমটা, এইটা একদিন, আজকে আমি শেয়ার কিনলাম, কালকে গ্যাপ দিয়ে পরশুদিন কিন্তু আমি সেল করতে পারতেছি, এটা ঠিক আছে। কিন্তু টাকাও আমি সেল দেওয়ার পর পরের দিন ওয়েট করলাম, তারপরের দিন ফ্রি হবে, এটা মানা যায় না। টাকা সেল হওয়ার সাথে সাথে ফ্রি, এটা। এখন কথা হচ্ছে এখানে একটা প্রবলেম অনেকেই বলার চেষ্টা করে, যেমন ডিএসসি থেকে তাদের একটা লেনদেনের একটা দিন সময় লাগে। যেমন আজকে যদি কেউ 1 কোটি টাকা শেয়ার সেল করে, এটা আপনার ডিএসসিতে হাউস থেকে চেক যাবে। আবার এই চেকটা কিভাবে হয়, ধরেন একটা হাউস আজকে 50 লাখ টাকার বাই করলো, সে সেল দিল 1 কোটি টাকা, তাইলে সে 50 লাখ টাকার চেক ডিএসসি থেকে নিয়ে আসবে। আবার যদি আজকে সেল দিল সে 2 কোটি, বাই করলো 4 কোটি, তাহলে 2 কোটি ডিএসসি পাবে তার কাছে, 2 কোটি টাকা জমা দিয়ে আসবে। তো এইখানে একটা লেনদেনের সময়, এটার জন্য এটা করা হয়েছে। কিন্তু এই লেনদেনটা কিভাবে কুইক করা যায়, এই কুইকটা করে, কারণ আপনার বাহিরের পৃথিবীর আপনার সব মার্কেটে আপনি সেল দেওয়ার সাথে সাথে আপনি উইথড্র ইনস্ট্যান্ট দিতে পারবেন। তারপরে একটা সিস্টেমে ধরেন কিছু ব্যাংকের, ডিজিটাল ব্যাংকের তো কিছু সিস্টেম থাকে, ওই সিস্টেম অনুযায়ী আপনার অ্যাকাউন্টে টাকা যাবে, কোনো কোনো সময় 4 ঘন্টা, কোনো সময় 2 ঘন্টা, 1 ঘন্টা, অনেক সময় ইনস্ট্যান্ট। তো আপনার এই মানি সার্কুলেশনটা আপনার ইনস্ট্যান্ট রাখা উচিত। এই জায়গাটায় যত কুইক করা যাবে, তো বিনিয়োগকারী বা মার্কেটের স্বার্থে মানে মানি ফ্লোটাকে আপনার আটকানো যাবে না। ওকে ওকে, এই জায়গাটা। থ্যাংক ইউ সো মাচ। আমাদের শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে কালো টাকা সাদা করার যে সুযোগ, সেটা তুলে নেওয়ার পরে আজকে ছিল প্রথম কার্যদিবস। জি, সো আজকের দিনের মূল্যায়নটা যদি আপনি করতেন স্টক মার্কেটে। না, আমি সেটাই কিন্তু একটু টাচ দিছি আলী ভাই। কালো টাকার যে নেগেটিভ ইম্প্যাক্ট, ধরেন সাইকোলজিক্যালি যেটা হওয়ার কথা, সেটা কিন্তু মার্কেটের শুরু থেকেই হয় নাই। ধরেন আমি আগের ভিডিওতে আমরা যেটা বলার চেষ্টা করছি, হয়তো 5-10 মিনিট কিছু মানুষ হয়তো প্যানিক থাকতে পারে, কিন্তু আজকে যদি মার্কেটের আমি স্টার্টিং দেখি, আমাদের মার্কেটের স্টার্টিংই কিন্তু আপ দিয়ে শুরু হয়েছে, একেবারে স্টার্ট। সো আজকে কোনো সুযোগই দেয় নাই, মানে ব্ল্যাক মানি আছে না নাই, এই মার্কেট আসলে মানে একেবারে একেবারে কেয়ার করে নাই। তো এইটা একটা চমৎকার সিনারি। আরেকটা জিনিস আপনার আমি যেটা লাস্টে বলবো বিনিয়োগকারীদের, সাপ্লাই ডিমান্ড এখন খুব চমৎকার ভাবে যেহেতু চলবে, আপনারা যদি বাই ভলিউমে গিয়ে একটু মাইনাস দেখেন, এটা বুঝেন না যে ব্রেকডাউন, মাইনাস মানে আপনাকে সুযোগ দিচ্ছে বাই করার। আর হচ্ছে আপনার আমি সব সময় মানে একটা হচ্ছে ব্রেকডাউন টাইপের সাপ্লাই, আরেকটা হচ্ছে অনলি সাপ্লাই জোন, একটু ভালো প্রাইস, এটা কিন্তু সব সময় বাই করার জন্য একটা পারফেক্ট টাইম। এটা কিন্তু আপনি নেক্সট প্রফিটে যাওয়ার জন্য খুব মানে রিস্কও কম, আপনি চমৎকার বাই প্রাইস, মানে প্রাইসটাও চমৎকার হবে আপনার বাই করার ক্ষেত্রে। আরেকটা হচ্ছে প্রফিট অপরচুনিটি অনেক বেশি। থ্যাংক ইউ সো মাচ এক্সপার্ট বিনিয়োগকারী ভাইরা। আমরা অনেক গুরুত্বপূর্ণ 3টি প্রশ্ন নিয়ে আমরা এক্সপার্টের মতামত শুনলাম। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনার ইচ্ছে করলে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আপনাদের কাছে যদি মনে হয় আমাদেরকে এমন কোনো বিষয় নিয়ে আমাদের কোনো ভিডিও বানানো উচিত, আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করুন, আপনারা আপনাদের প্রশ্নগুলো করুন। নিশ্চয়ই আমরা ফ্রি সময়ে আমরা আপনার সেই ভিডিও নিয়ে আবারও অন্য কোনো একদিন, হয়তো অন্য কোনো একটা এপিসোড আপনাদের সামনে আবার ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত আপনারা অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।